এটা জাস্ট এটা দেখায়। সে তো কালকে তো চাইলে মমতা ব্যানার্জির তুলে নিতে পারে। শুভেন্দু অধিকারী বলেছেন যে তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাকে যেন কোনো অসম্মান না করা হয়, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। তো সেইটা মমতা ব্যানার্জিকে তিনি এক্সটেন্ড করছেন। অভিষেক ব্যানার্জির বাড়িটা, যার বাড়িতে দুটো বাচ্চা আছে, তারা বেরোতে পারছে না, মানুষে সেখানে অসভ্যতা করছে, এটা সবাই দেখছে, এটাকে রিলিশ করছে, এটা একটা স্যাডিজম হচ্ছে, এটাকে আমি তীব্র ধিক্কার। ঠিক না, ধিক্কার জানানোরই কথা। আপনি চিন্তা করুন, একজন জনদরদি নেতা তিনি বাড়ির বাইরে বেরোতে পারছেন, বুঝতে পারছেন? কেউ বাড়িতে বেরোতে পারছে না, এরকম কোনো ব্যাপার নেই। বাচ্চাগুলো বেরোতে পারছে না, বাচ্চাদের সঙ্গে বাচ্চাদেরকে তাদের হ্যাকেল করা হচ্ছে। কার কি রাগ? এমন কি করলেন উনি যার জন্য আজকে উনি এত মানুষ ওয়াইফের উপর করা হচ্ছে? এত মানুষের ওনার ওয়াইফ তো পলিটিক্সে নেই, ওনার ওয়াইফের উপরে এই অত্যাচার হবে কেন? বাড়ির বোনের উপর কেন অত্যাচার হবে? না, সে তো নিশ্চয়ই। অভিষেক ব্যানার্জি ঠিকঠাকই বেরোচ্ছেন, তিনি কাজ করছেন, তিনি দল দেখছেন। না, তিনি আছেন এবং তিনি আগামী দিনে দলকে আরো এগিয়ে নিয়ে যাবেন। তবে আমি বিরতির পর ফিরে ফাল্গুনীদের কাছে যাব, অমিতাভদের কাছে যাব, এগুলো তো আমাকে যেতেই হবে। কিন্তু কেন মানুষের এই রাগ বলুন তো? এই যে কিছু মানুষ ছোট ক্যামেরা নিয়ে, বা যেটাকে নীলাঞ্জন বলছেন তাদেরকে মিডিয়ার মধ্যেই ধরি না, বা আমি বাড়ির সামনে মিডিয়াও বলছি না, সাধারণ মানুষ তো গেছেন, পতাকা ছাড়া লোক তো গেছেন, তারা গিয়ে তো বলছেন যে এই হচ্ছে অভিষেকের বাড়ি, এই রাস্তা এতদিন পর আসলাম, 15 বছর পর, কেউ বলছেন 12 বছর পর এই রাস্তা আসলাম। সাধারণ মানুষ কেন ক্ষিপ্ত তার একটা ছোট্ট উদাহরণ আপনাদেরকে দেখাবো। আমি একটা কথা, না তোমাকে তো আমি আসবো, কাঁথিতেও অনেক কিছু আমরা দেখেছি, আমি আসবো। একটা প্রমাণ উনি দিতে পারবেন, এই যে মিথ্যে অভিযোগ করছে, আমি আসবো একটা বিরতি নিয়ে। সামনে বা তার গাড়ি দেখে লোকে কি বলতো সেগুলো আমার মনে আছে, সেগুলো আমি সমর্থন করি। রাইট, একটা বিরতি নিয়ে নি। বৈধ অবৈধ নাকি প্রতিহিংসা, এই জায়গায় সে ব্যাপারটা আটকে গেল তো, যে সত্যি কি তারে প্রতিহিংসার কারণের জন্য বিজেপিটা করছে। আসুন বিজেপি কি বলছে আগে শোনাই, তারপরে সাধারণ মানুষ কি বলছে। আপনাদের এখান থেকে শটান নিয়ে চলে যাব ডায়মন্ড হারবার মডেলের একটা বিধানসভা, যার নাম হচ্ছে ফলতা, যেখানে আগামীকাল ভোট রয়েছে। এবং সেই ফলতা, যেই ফলতা 2024 লোকসভা নির্বাচনে 1,09,000 ভোটের লিড দিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় জেতার ক্ষেত্রে, সেই ফলতার সাধারণ মানুষ কি বলছেন? অভিষেক জিতেছিলেন 7 লক্ষের উপর ভোটের রেকর্ড মার্জিন। কি বলছে সেখানকার মানুষ? সত্যি কি রাগের কারণ? ফিরে আসলাম, ফাল্গুনীদের কাছে যাব। প্রতিহিংসা নিচ্ছে কি সরকার? দেখুন, আগে যে সরকার ছিল, সেই সরকার বিরোধীদের বিধানসভায় কোনো কথাই বলতে দিত না। এবং আমরা এইবারের সরকার দেখলাম, সেখানে কিন্তু এটা হচ্ছে সরকার, জনগণের সরকার চলছে, আর আগে ছিল শাসকের সরকার। দুটোর মধ্যে আপনাদের সভাপতি বলেছেন যে এটা বিজেপি সরকার নয়, পশ্চিমবঙ্গ সরকার। একদম, এটা পশ্চিমবঙ্গ সরকার, আর আগের বারে ছিল তৃণমূলের সরকার। তো উনি বলছেন যে মিলিজুলি করি কাজ, হারি জিতি নাহি লাজ, সেটা এখন তৃণমূলের কথা। সেই জন্য ওনারা বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে, মেয়েকে নাকি বিভিন্নভাবে হ্যাকেল করা হচ্ছে। একটা প্রমাণ দিক উনি। আমরা যেভাবে 2021-এর পরে যে ঘটনা ঘটেছিল, যদি এইবারে আমরা হেরে যেতাম, কত লাশ যে গায়েব হয়ে যেত। আজকে যেভাবে আমরা সবাইকে থামিয়ে রেখেছি, যেভাবে অত্যাচারিত হয়েছে, মানুষ দেখতো এই নক্কারজনক ঘটনা। আরেকটা জিনিস আপনাদের বলতে চাই, তৃণমূল কংগ্রেসের আমলে দলীয় নেতাদের বিরুদ্ধে খাস জমি, জলাভূমি, সাধারণ মানুষের জমি দখল, একাধিক ঘটনা মানুষ কিন্তু বারে সামনে এনেছে। কিন্তু এই প্রশাসন দিয়ে আমরা বারবার বলেছি, একবার প্রশাসনকে সরিয়ে আপনারা সাধারণ মানুষের সাথে লড়াই করুন। কিন্তু এই সরকার গুন্ডাকে কন্ট্রোল করতেন মমতা ব্যানার্জি নিজে, তিনি পুলিশ মন্ত্রী ছিলেন, এবং খুনি, রেপিস তাদের সাথে তিনি সাথ দিতেন, সাধারণ মানুষের সাথে তিনি ছিলেন না। সেই জন্য সাধারণ মানুষের কথা তার কান অবধি কখনো পৌঁছায়নি। আপনি বলছেন যে এই যে লিপস অ্যান্ড বাউন্সের 24টা প্রপার্টি, আমতলায় প্রাসাদ সম যে অফিস, এবং এই যে লিপস অ্যান্ড বাউন্সের যে অফিস, সেটাই কিন্তু শান্তি। আপনি ছোট্ট উদাহরণ দিলীপ মণ্ডলটা ভুলবেন। বিজেপি হেডকোয়ার্টারে গেছেন দিল্লিতে? ওহো, বাপরে বাপ, সেটা অবৈধ হলে তোমরা কেস কেন করছো না ভাই? কথা হচ্ছে কোথায়? না উনি তো প্রাসাদ সম বললেন। না প্রাসাদ সম বাড়ি বলছে তো, উনি তো পার্টি অফিসের কথা বলছেন না। 40 কোটির পার্টি অফিসটা উনি দেখেছেন? ওহো, পার্টি অফিস বলছেন উনি, ইন্ডিভিজুয়ালের বাড়ি বলছে। এত তাড়াতাড়ি বিজেপি যে দৈন্য দল তা তো কেউ কখনো বলেনি। বিজেপি যে দৈন্য দল এটা তো বলেনি নীলাঞ্জন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমার কাছে 10 টাকা নেই, এই ভোট প্রচারে বলেছেন আমার কাছে 10 টাকা পর্যন্ত থাকে না। একদম। আরে এই যে মানুষের সামনে ফেক সাজার ব্যাপারটা, কিছু নেই। দেখো আমি তোমায় তুমি বলে বলছি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। না একটা মিনিট ফাল্গুনী দি, যে মানুষটার নামে কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকে না,
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজের নামে কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই, কোর্টের সাবমিশন, কোর্টের কাছে সাবমিট করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উকিল যে আমার মক্কেলের কোনো অ্যাকাউন্ট নেই, ব্যাংক অ্যাকাউন্ট নেই, তার কি করে 24টা সম্পত্তি থাকতে পারে, সে কি করে একটা কোম্পানির আছে কোথায় লিপস ডিরেক্টর এন্ড থাকতে পারে? ওইটাই তো কথা, এই হচ্ছে ব্যাপার, এটাই হচ্ছে ওই যে আমি মানে বললাম না লিপসার যে কোম্পানির মিলি জুলি করি লিপসার কাজ বাংলার হারি CEO জিতি নাহি লাজ, প্রাক্তন তিনি CEO এখন হিসাবে CEO একদম এইটাই আমি ওই জন্যই বলছি CEO বারবার। প্রাক্তন বলছি শোনো Please. আগে কথাটা, প্রাক্তন সিইও হিসেবে ওনার রেসপন্সিবিলিটি নয় না, যে নেই। কে নিচ্ছে বা কি দায়িত্ব কোম্পানির? না না, আচ্ছা, এবং আপনি এই এবং চ্যানেলটা এই ছেড়ে দিলে এই কোম্পানির দায়িত্ব আপনার থাকবে? শান্তিনিকেতনে তো উনিই থাকতেন। আমি বলছি এটা যদি লিপস অ্যান্ড বাউন্সের হয় তাহলে ওখানে উনি কিভাবে পরিবার নিয়ে থাকেন সেটা বলুন। কোনো কোম্পানির জায়গায় তো কোনো পরিবার থাকে বলে আমার জানা নেই, তাহলে তিনি সেখানে কিভাবে? দেখুন মিথ্যে কথাটাও একটু গুছিয়ে একটু তথ্য রেখে, এখন আমরা সরকারে আছি, আমরা তথ্য বের করতে পারি। আগে নয় পুলিশ দিয়ে আপনারা তথ্যকে ঢেকে রেখেছিলেন, কিন্তু না এখন আমি তো তথ্য একবারও শুনলাম না যে ঢাকার ফিরহাদ হাকিম কোনো- বলছেন না এটা বৈধ, বা এই যে বা আমরা যে বক্তব্য শোনাচ্ছি তাতে আসছে কেউ বলছে, তারা বলছে কি আমরা জানি না। না, এবং আরেকটা বুঝুন। জিনিস দেখুন, ফিরহাদ হাকিম বলছে আমরা জানি না, তিনি কলকাতার মেয়র, ভাবুন তিনি নাকি এইসব বিষয় জানেন না, যিনি বড় চেয়ারম্যান তিনি বলছেন আমি দেবলীনা জানি না, বিশ্বাস বলছে আমি জানি না। তিনি বলছেন জানি না, এবং সেটা জানেন না কবে, যখন ক্ষমতা থেকে চলে গেলেন একদম। তখন তিনি জানেন না, এতদিন কিন্তু বলেননি যে আমরা কিছু জানি না। এবং দেখুন এটাও ঠিক যে এটা এই যে যেখানে অবৈধ আছে তাদের কাছে নোটিশ পাঠানো হচ্ছে, 7 দিনের মধ্যে তাদেরকে চাওয়া হচ্ছে যেটা আপনারা সমস্ত কাগজপত্র নিয়ে আসুন। আমরা তো গিয়েই ভেঙে ফেলে দেওয়া হচ্ছে, এই সরকার করছে এরম তো নয়, এই সরকার এই কাজ করছে না, এই সরকার তাদের কাছে জানতে চাইছে যে আপনার এই যে নোটিশ দেওয়া হচ্ছে আপনি এর এগেনস্টে আপনি কাগজ নিয়ে আসুন, ছেড়ে দেওয়া হবে, আপনাকে মান্যতা দেওয়া হবে। তো সেটা তো হচ্ছে না বলেই এই পরিস্থিতি, এবং আমি বলছি এটা সবে শুরু। দেখুন এইভাবে কলকাতাকে কিভাবে দখল করে রেখেছিল তৃণমূলের নেতারা আর এই সরকার মিলে, একদম একদম আপনারা দেখতে থাকুন, কারণ এখন আর চাপা দেওয়ার জায়গা নেই, এখন সমস্ত কাগজ সরকারের হাতে আসবে এবং সেটা প্রমাণ স্বরূপ আপনাদের দেখাবে এবং আপনাদের কাছে অ্যান্সার চাইবে। এবং 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 সেই কারণের জন্য মানুষ এই সত্যিটা ক্রমাগত মানুষের কাছে সত্যকে সাপ্রেস করতে করতে না, মানুষ তো রায় দিয়েছে, এ রায় তো ম্যানিপুলেটেড রায় নয়। অবশ্যই মানুষ রায় দিয়েছে। সেন্টার থেকে 100টা কাউন্টিং সেন্টার থেকে এজেন্টদের বার করে কি তাণ্ডব হয়েছে আপনাদের ক্যামেরা কি দেখতে পায় না? আজকে নীলাঞ্জন বাবা, আপনি আপনি বলবেন না, আজকে দাদা, আজকে যদি আপনাদের আপনি ballot এই হারকে পেপারে মানতে দেখেছেন না তো? পারেন আরে তাহলে আমার ধরে আপনারা নিতে তো হবে না, ballot খাওয়া আসুন দেখেছেন? একটা বিরতি নিই। বাকি না, রেখেছিলেন। ballot খাওয়া দেখেছেন? আরে ব্যালট ছেড়ে দিন, সব থেকে ভালো ভোট হবে। ভালো ভোট নিয়ে হয়েছে তো, ভোট হওয়ার পরে এই তো জন্য counting-এ পরিবর্তন তো- হয়েছে, counting-এ তো EVM change আপনারা করে রিডিং দিয়েছে। করতে পারেননি বলে এই কথা বলছেন। মেশিন চেঞ্জ করে দিয়েছে, 90% চার্জার ইভিএম মেশিন। আরে ওটা মানুষ আর নেবে না দাদা, আচ্ছা, ফলতায় পালিয়ে গেছে, পুষ্পা ঝুঁকে গেছে, ঝুঁকে গেছে। দেখেনি যে শুনুন ব্যাটারি না, অটো চার্জার আপনার পুষ্পা ঝুঁকে গেছে, এখনো সায়েন্সে আবিষ্কার করতে পারে পুষ্পা মেনে নিয়েছে যে মানুষের ভোটে উনি জিততে পারবেন না, তাই পালিয়ে গেছে। না একদম যে দলটা বারবার ভোট চুরি করে ভোট কোর্টে চুরি গেছে, করে আপনি বারবার বলছেন করে চোরের বাইরে বড় অবশ্যই গলা, ভোট চুরি করে আপনারা দিয়েছে। প্রথম থেকে শুরু থেকে সোজ চোর। আচ্ছা, বেশ। আরে দেখুন, SIR এই মরা ভোট দিয়েই আপনারা জিতেছেন, ঠিক আছে। সেইটা সরিয়ে দেওয়ার পরেই আপনারা হেরেছেন, আপনারা জানতেন। ফাল্গুনি দি, আজকে আপনাকে চোর বললে আপনি রাগ করবেন না, কারণ কৃষ্ণকে আমরা চোর বলি, কৃষ্ণ মাখন চুরি করে খেত, এ চুরি মানা যাচ্ছে, মেনে নিচ্ছেন মানুষ, এ চুরি মানুষ মেনে নিচ্ছেন, যদি চুরি হয় আমি তর্কের খাতিরে বলছি পার্ট মানে ফান পার্ট, এর একদম এই মানবো যে এই চুরি মানবো, কৃষ্ণের মাখন চুরি আমরা মানবো, তাতে না, যদি বিষয় দেখুন। একাধিক বেআইনি অবৈধ বিষয় যদি সামনে আসে না, মানুষের জীবনকে যেভাবে অতিষ্ঠ করে দিয়েছে, যে জাহাঙ্গীর খান কোথায় গেল, ফলতা মডেল, ডায়মন্ড হারবার মডেল পালিয়ে গেল, পুষ্পা ঝুঁকে গেনি, কেন ঝুঁকলো? এবার আসি সাধারণ মানুষ কি বলছেন সেটাও শোনাই। এই যে বৈধ না অবৈধ যেটা দাবি করা হচ্ছে ভোট চুরি করে বিজেপি জিতেছে, তাহলে ফলতা বিধানসভার প্রান্তিক মানুষ কি বলছেন সেটাও শোনাবো। বিরতির পর ফিরে এসে আগে অমিতাভ দাকে জাস্ট টাচ করে নেব, ডেফিনেটলি অমিতাভ দা বলবেন এই যে আলোচনা হলো বিষয়, তারপর আপনাদেরকে একটা অবিস্মরণীয়, আমাদের প্রতিনিধি মফিজুল গিয়েছিলেন অনফিল্ড উঠে আসা 4টে মতো বক্তব্য শোনাবো। আমি দিবাকর বাবুকে অনুরোধ করব, আমার প্রডিউসার, যে 4টে বাইট আজকে আমরা শুনবো, হ্যাঁ নেব, 4টে বাইট আমরা শুনবো সেখানকার মানুষের। আমরা প্রথম থেকে বাকথ্রুতে শুনবো। অমিতাভ সিংহ আমাদের সঙ্গে রয়েছেন। অমিতাভ দা, এই যে অবৈধ নির্মাণ, যেটা তপসিয়ার পর থেকে প্রথম অগ্নিকাণ্ডের ঘটনা, দুজনের মৃত্যু, তারপরে বাড়ি ভাঙা শুরু, কোর্টের আদেশে আপাতত বন্ধ রাখা, এবং তারপরে এই যে একাধিক প্রভাবশালী মানে
কোটি কোটি টাকার সম্পত্তির হিসেব সামনে উঠে আসছে। আপনার কি মনে হয় এগুলো বৈধভাবে তৈরি করা না অবৈধ, নাকি এই তৃণমূল আর বিজেপির এই লড়াই আপনি নেই, অন্য কথা বলুন? দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুরের বিজ্ঞ বলে একটা ছড়া আমি একটু বলি। আচ্ছা। বিজ্ঞ খুকি তোমার কিচ্ছু বোঝে না মা, খুকি তোমার ভারী ছেলে মানুষ। ফিরহাদ হাকিম বললেন তিনি কিছুই জানেন না, তার কোনো দায় নেই। কি আশ্চর্য, তিনি 1 বছর 2 বছর নয়, সেকেন্ড টার্ম চলছে তার মেয়রশিপ, তিনি কোনো কিছু জানেন না, কোথায় কি হচ্ছে জানেন না। কিছু হলেই সেখানে স্কোয়ার ফিটে টাকা চলে আসছে, তিনি বুঝবেন না। তার নেতার বাড়ি কি বিশাল প্রাসাদ, যেখানে 3 টায়ার 4 টায়ার সিকিউরিটি আছে। একটা তলায় গেলে যেখানে আপনি পা দেবেন সেখানে নাকি আলো জ্বলে ওঠে। আচ্ছা, আপনি বলুন তো, ফিরহাদ হাকিম জানলেও কি ফিরহাদ হাকিমের কিছু করার ছিল? না, করার ছিল না, সেটা অন্য কথা। তাহলে কিন্তু ব্যাপারটা সেখানে নয়, তিনি তো বললেন আমি কিছুই জানি না। এটাই আমার সব থেকে মজা লাগছে, যে এখন কিন্তু ওদের সুপ্রিমো, সেকেন্ড সুপ্রিমোর পাশ থেকে সব একটা একটা করে চলে আসছে। যেহেতু হাতি এখন কলে পড়েছে, তার পা আটকে গেছে কাদায়, সুতরাং তার পাশ থেকে কিন্তু সবাই একটা একটা করে চলে যাচ্ছে। যারা একসময় বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পর আমাদের মসিয়া, এই অভিষেক ব্যানার্জি তার নেতৃত্বে লড়বো, আজকে কিন্তু একটা নির্বাচনে ধাক্কা খাওয়ার পর তৃণমূল ঝুরঝুর করে ভেঙে পড়ছে। একসময় এই তৃণমূল কংগ্রেসকে ভেঙেছে। আপনারা এটাই তো প্রেডিকশন করেছিলেন দিনের পর দিন, যে ক্ষমতার থেকে চলে গেলে তৃণমূল, তারপর থেকে মাজা ভেঙে যাবে। আগামী 5 বছরে তৃণমূল সিপিএমের ক্ষেত্রেও তো একই জিনিস হয়েছিল। তারা ক্ষমতা থেকে চলে যাওয়ার পর তাদের কিন্তু মাজা ভেঙে চলে গেছিল। বহু জায়গায় আমাদের ডাকতেন, বলতেন আপনারা একটু সামনে দাঁড়ান। যখন আমাদের 16 সালে জোট হলো, আমার মনে আছে ইলানন্দি আমাকে বলছে আপনারা একটু আমাদের এই 23 নম্বর ওয়ার্ডে পাশে দাঁড়ান, কারণ ওখানে আমরা যেতে পারছি না, আমাদের লোক আছে কিন্তু যেতে পারছি না। এই আসলে চিরকাল যদি মস্তানি করে যেতে কেউ, তাহলে একটা সময় থাকে যাদের কিন্তু শিরদাঁড়া যদি সোজা না থাকে তারা কিন্তু ভেঙে পড়ে। আজকে তৃণমূলের সেই জায়গাটাই হয়েছে। আমি একটা কথা ফাল্গুনীদির একটা কথা প্রসঙ্গে বলবো, মানে আসতে হবে, যে আজকে কিন্তু বিজেপি কতগুলো জায়গায় নিশ্চয়ই, আমি বলবো যে কিছু কিছু ক্ষেত্রে তারা হয়তো কিছু পজিটিভ কাজ করছে। কিন্তু আমি একই জিনিস বলছি, তাপস রায়ের সাথে আমার 78 সাল থেকে আমরা রাজনীতি করি। আমাকে ছাত্র পরিষদ আনার পিছনে তাপস রায় ছিল। আজকে তাপস রায় বিধানসভায় যেভাবে বিরোধীদের চুপ চুপ, একটা কথা বলবেন না, জেনে নাও আমার কাছে, এই ধরনের কথা বলেছেন। আজকে কিন্তু এই অ্যাটিটিউড যদি বিজেপি সমগ্র স্তরে চলে আসে, প্রসারিত হয়, তাহলে কিন্তু আগামী দিনে তাদের অবস্থা একই জিনিস হবে। অমিতাভ দাকে একটু এটা মনে করিয়ে দিই, আজকে শুভেন্দু অধিকারী বলেছেন যে বিরোধীদেরকে বলার সুযোগ করে দিন, বিরোধীরা 50-50% রেশিওতে তারা বলবেন। আজকেই উনি বলেছেন যে বিরোধীরা যেন বলতে পারেন, কথা বলতে।